তাদের উপরে কিন্তু এখন একটা সিগমা পড়ে গেল। এখন বলবে কি এত ভালো ছেলেমেয়েরা সারা জন্ম এত পরিশ্রম করে শিক্ষক হয়েছে, তাদের মেধার স্বাক্ষর রেখে কিন্তু তারা এই জায়গাটা পেয়েছে, তা বলবে যে তুমি কত টাকা বিনিময় হয়েছে। এটা এভাবে জিনিসটাকে তারা যেভাবে প্রেজেন্ট করেছেন, আমি মনে করি যে এটা একটা সঠিক পদ্ধতি ছিল না। শিক্ষকরা বলেছেন, টিআইবির আনা অভিযোগের মতো অনেক অভিযোগ মন্ত্রণালয় এবং ইউজিসিতে জমা দেওয়া আছে। শিক্ষকদের সঙ্গে কথা বলে গবেষণাটি করলে তা গ্রহণযোগ্য হতো। টিআইবি আমাদের কারোর সাথেই কথা বলে নাই। আমরা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো ধরনের মান উন্নয়নের জন্য আমরা কাজ করে আসছি। টিআইবি আমাদের সাথে যদি কথা বলতেন তাহলে আমরা টিআইবিকে আরো ভালো পরামর্শ, আরো অনেক তথ্য দিতে পারতাম। এখানেও টিআইবির যে রিপোর্টিংটা হয়েছে, এই রিপোর্টিং এর দুর্বলতা এখানেও রয়েছে। তবে শিক্ষক নিয়োগে বিধিমালা প্রণয়ন করার যে সুপারিশ করেছে টিআইবি, তাতে সমর্থন জানিয়েছেন শিক্ষকরা। শিক্ষকদের সভাতেও একটি খসড়া নিয়ে আলোচনা হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি আলোচনা শুরু করায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে বিএনপির শুভাকাঙ্ক্ষীরা ধন্যবাদ জানিয়েছেন। তারা মনে করছেন এর মাধ্যমে রাজনীতির এখনকার কালো মেঘ কেটে যাবে। সব দলের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছতে পারবেন বলে তারা আশা করছেন। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্রপতির আমন্ত্রণে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রোববার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠক শেষে বিএনপি জানিয়েছে সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে। বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি বলেছেন ইসি গঠনে বিএনপির প্রস্তাব সহায়ক হবে। বিএনপি পন্থী হিসেবে পরিচিত বুদ্ধিজীবী যারা এমন সংলাপের দাবি জানিয়েছিলেন, তারা আলোচনা শুরু হওয়ায় সন্তুষ্ট। প্রেসিডেন্ট সাহেবকে অভিনন্দন জানাতে হয়, সঙ্গে সঙ্গে আমি কিন্তু প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। উনি কাউন্সিল মিটিংয়ে এটা সম্পর্কে একটা ইঙ্গিত দিয়েছিলেন। উনি বলেছিলেন ভবিষ্যতের নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়। এটাই ছিল ইঙ্গিত যে উনি একটা ভালো ভবিষ্যতে ভালো নির্বাচন করতে চান। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি মহামান্য রাষ্ট্রপতি যেভাবে রেসপন্ড করেছেন। যে গণতান্ত্রিক ব্যবস্থা সুপরিচালিত করতে হলে, এর ভিত্তিকে সুদৃঢ় করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়া দরকার। আলোচনাকে সাধুবাদ জানিয়ে এর সঙ্গে গণমানুষের সম্পৃক্ততার কথাও বলেছেন তারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে হিংসা অথবা অনাস্থা, অবিশ্বাস যেভাবে দানা বেঁধেছে, এটা একটা কালো মেঘের মতো আমাদের রাজনৈতিক আকাশকে ছেয়ে ফেলেছে। সুন্দর পরিবেশে আলোচনা এর শুভ সূচনা হলো এই কালো মেঘকে সরিয়ে ফেলার জন্য। সার্চ কমিটি হোক আর নির্বাচন কমিশনই হোক, ওই প্রত্যেকের নাম চূড়ান্ত করার আগে জনসম্মুখে প্রকাশ করা উচিত। তাদের আয়করের রিটার্ন, সয় সম্পত্তির হিসাব সহ, যাতে জনসাধারণ এই সম্পর্কে বক্তব্য রাখতে পারে। তারা আশা করছেন অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও রাষ্ট্রপতির আলোচনা সৌহার্দ্যপূর্ণ হবে এবং শেষ পর্যন্ত সংলাপের ফল হবে ইতিবাচক। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বিএনপির আনন্দের অনুভূতি শেষ পর্যন্ত থাকছে কিনা সেটি পর্যবেক্ষণ করবে আওয়ামী লীগ। রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক আয়োজনের সমাপনীতে তিনি বলেন, আচরণবিধি শতভাগ মেনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এক্ষেত্রে দলও আচরণবিধি মেনে নির্বাচনে অংশ নেবে। কালকে রাষ্ট্রপতি বললেন হোপফুল, আর বিএনপি বলল তারা ভেরি হ্যাপি। শুধু হ্যাপি না, খুব খুশি। তো আমরা শুধু দেখব সংলাপ শেষ হয়ে সার্চ কমিটি গঠন করা পর্যন্ত বিএনপির এই খুশি খুশি ভাবটা থাকে কিনা। এই খুশিটা যেন আবার বিষাদে পরিণত না হয়, সেটাই আমরা আজ বলতে চাই। 31st নাইটকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই দিন সন্ধ্যার পর রাজধানীর উন্মুক্ত স্থানে কোনো সমাবেশ করতে দেবে না সরকার।
আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গার্মেন্টস শিল্প অস্থিতিশীল করতে যে চক্রান্ত চলছে তা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচনায় উঠে আসে সারা দেশের চার্চগুলোতে নিরাপত্তা, খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বিশেষ নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা, কূটনৈতিক পাড়ার নিরাপত্তা এবং স্পর্শকাতর স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দা তৎপরতার বিষয়গুলো। গণতন্ত্রের ছত্রছায়ায় তালেবানি শাসনের বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করেছেন আব্দুল গাফফার চৌধুরী। নিজের ৮৩তম জন্মবার্ষিকীর সংবর্ধনায় তিনি জঙ্গি নির্মূলে সরকারের ভূমিকার প্রশংসা করেছেন। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে এই কাণ্ডারির দীর্ঘায়ু কামনা করেছেন বক্তারা। পরাগ আজমের রিপোর্ট। আমার ভাইয়ের রক্তের আঙালে ২১শে ফেব্রুয়ারি এই অমর গানের রচয়িতা সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা। তাকে শুভেচ্ছা জানাতে ঢাকা ক্লাবে জড়ো হন মন্ত্রী, রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। বক্তারা আব্দুল গাফফার চৌধুরীর অনবয় জীবনকথা তুলে ধরে তার শতায়ু কামনা করেন। এই বিষয়টা এখনো রয়ে গেছে যে মানুষটি এত কাজ কিভাবে করে, এখনো এই বয়সে যেগুলো অনেক অনেক কাজ করে যাচ্ছেন, লিখে লিখে যাচ্ছেন, সেটা আমার কাছে একটা অনেক বড় বিষয়। তিনি বাংলাদেশের লেখকদের মধ্যে বোধহয় একমাত্র যিনি কেন্দ্রবিন্দুকে পরিণত করেছেন। তিনি সক্রিয় থাকুন, এটি কামনা করুন। মনে হতো যে বাচ্চারা আমাদের কাছেই আছে, যা লিখছে আমাদের সম্বন্ধে লিখছে এবং প্রত্যেকটি লেখাই একটা কি রয়েছে, কি বলবো এটাকে, একটা আদর্শবাদের একটা ছাপ রয়েছে। গফফারের কৃতিত্ব আমার মনে হয় সাংবাদিক হিসেবে কৃতিত্বটা সবচেয়ে বেশি। আমরা আশা করব যে তার এই লেখনীকারী সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি বাঙালির মাঝে, বাংলাদেশের মাঝে কোথায় চিরকালই বেঁচে থাকে। বক্তৃতায় অতীত স্মৃতিচারণের পাশাপাশি দেশের সমকালীন রাজনীতি নিয়েও কথা বলেন আব্দুল গাফফার চৌধুরী। এই মুহূর্তে শেখ হাসিনা সরকার যে না থাকতো ক্ষমতায়, হয়তো দেশটি আফগানিস্তান অথবা পাকিস্তানে পরিণত হতো, এটা কোনো সন্দেহ নেই। তার জীবনের উপরে সম্ভবত 19 বার হামলা হয়েছে। তার যে গেরিব হামলা হয়েছিল, ওই জন হামলা হলে বেরিয়ে আগে দেশ থেকে পালিয়ে যেতাম। উনি পালাননি, দাঁড়িয়ে রয়েছেন, মানুষ যুদ্ধ করছেন। যারাই বলেন এই সরকার অগণতান্ত্রিক, আসলে এই গণতন্ত্র বাংলাদেশের প্রমাণ সৃষ্টি করে, তার থেকে গণতন্ত্র অনেক ভালো। বলেন আব্দুল গাফফার যতদিন বেঁচে থাকবেন তার লেখনীর মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে। পরাগ আজম, ঢাকা। এবারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। নৌকা আর ধানের শীষের শেষ মুহূর্তের প্রচারে সরগরম নারায়ণগঞ্জ। সিদ্ধিরগঞ্জ সহ মহানগরীকে কঠোর নজরদারিতে রাখতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। বিএনপি প্রার্থী বলেছেন, নির্বাচন বর্জন নয়, বরং নৌকাকে প্রতিহত করতে ধানের শীষ প্রস্তুত রয়েছে। নারায়ণগঞ্জের প্রতিনিধি রুমন রাজার সহযোগিতায় তারিকুল ইসলামের তোলা ছবিতে সময় ইসলামের রিপোর্ট। 22 ডিসেম্বরের নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জে প্রচার আর প্রস্তুতির মহোৎসব চলছে। একদিকে প্রার্থীদের প্রচার, অন্যদিকে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী সমর্থকরা যার যার প্রার্থীকে বিজয়ী করতে মহানগরের অলিগলিতে ছড়িয়ে পড়েছেন। আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভিকে সমর্থন জানিয়ে তার পক্ষে মাঠে নামার ঘোষণা করেছে জাতীয় পার্টির সেলিম ওসমান। শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালিয়েছেন আইভি। সিদ্ধিরগঞ্জের ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তার। সিদ্ধিরগঞ্জে ওসির ব্যাপারে আমার অবজেকশন ছিল যে উনি ওইখানে বিভিন্ন সময়, এমনকি আমার দলীয় অনেক লোকজনকে একটু হারানি করার চেষ্টা করেছে। আমি অভিযোগটা দিয়েছি। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন আমলে নেবেন। কে কি বলছে সেটা দেখার ব্যাপার না। ইলেকশনের মাত্র 2 দিন বাকি আছে। আমার সাথে তৃণমূল থেকে একদম শীর্ষ পর্যায়ে সকলেই আছেন। রীতিমতো দৌড়ে দৌড়ে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভোট চেয়েছেন বিএনপি প্রার্থী। আইভিকে পরাজিত করতে নারায়ণগঞ্জ ঐক্যবদ্ধ বলে মন্তব্য সাখাওয়াতের। এখানে গত বছর বিএনপি শেখ হাসিনার প্রার্থী শামীম ওসমানকে প্রতিরোধ করেছিল। এবার শেখ হাসিনার প্রার্থী সাবেক মেয়র আইভিকে প্রতিরোধ করবে ইনশাল্লাহ।
নির্বাচনকে সুষ্ঠু করতে বিকেল থেকে নগরীতে টহলে নেমেছে বিজিবি। 20 তারিখ মধ্যরাত থেকে 24 ডিসেম্বর পর্যন্ত বহিরাগতদের নারায়ণগঞ্জ ছাড়ার নির্দেশ ইসির। বহিরাগত বলতে আমরা বুঝাবো যারা এই জায়গায় ভোটার নয়, এবং এটা কিন্তু আমরা চেকিং করবো, র্যান্ডম চেকিং, তারা তাদের জাতীয় পরিচয়পত্র দেখবো। আমরা পুলিশ বাহিনীর সদস্যদেরকে বলবো, ইন্টেলিজেন্সকে, তারা যখন মনে হবে যার জাতীয় পরিচয়পত্র চেক করবে, জাতীয় পরিচয়পত্রে নাই অথচ আমাদের পারমিশন নাই, সেরকম কেউ এখানে থাকতে পারবে না। 20 তারিখ মধ্যরাত থেকে নির্বাচনের সব ধরনের প্রচার শেষ হয়ে যাবে। সময় ইসলাম, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। নিস্তরঙ্গ কিন্তু স্বস্তির রাজনীতির এক বছর পার করেছে বাংলাদেশ। চলতি বছরে রাজনৈতিক হানাহানি ছিল না একেবারেই, ঠিকঠাক ঘুরেছে ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, উৎপাদনের চাকা। তবে স্বস্তির পরিবেশ থাকলেও সংসদের ভেতরে বাইরে শক্তিশালী বিরোধী দল না থাকা গণতন্ত্রের জন্য সংকটের সৃষ্টি করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এক বছরের রাজনীতি বিশ্লেষণ করে রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। বাংলাদেশের রাজনীতির জন্য ব্যতিক্রমী এক বছর 2016। একদিকে জাতীয় সংসদে চরিত্রগতভাবে প্রকৃত বিরোধী দলের অনুপস্থিতি, অন্যদিকে সংসদের বাইরে ঘরোয়া রাজনীতির আমেজ। শেষ পর্যন্ত এর ফল যাই হোক, রাজনৈতিক হানাহানি না থাকায় চলতি বছর আপাত চোখে স্বস্তিতে ছিল সাধারণ মানুষ। রাজনীতিতে সহিংসতা না থাকলেও হলি আর্টিজান, শোলাকিয়ার ঈদ জামাতে জঙ্গি হামলার ঘটনা স্তম্ভিত করেছে দেশকে। তবে শেষ পর্যন্ত আশঙ্কা ও ভয়কে কাটিয়ে স্থিতিশীলতা ও উন্নয়নকে সঙ্গে নিয়ে এবছর সমাপ্তির পথে। এই অর্থ বছরে বেশ কিছু সূচক ইতিবাচকভাবে এগিয়েছে। ব্যক্তিগত বিনিয়োগের ক্ষেত্রে আপনার ঋণ সম্প্রসারণ হয়েছে, আপনার পুঁজিপণ্য আমদানি বেড়েছে, এবং একই সাথে দেশীয় অনুপাতে ব্যক্তি খাতের বিনিয়োগ বেড়েছে। কিন্তু এই ব্যক্তি খাতের বিনিয়োগটার কিছু অংশ আবার বৈদেশিক বিনিয়োগও বটে। তবে এই সময়কালে রপ্তানি টেকসই ছিল এবং বৈদেশিক সাহায্যে পাওয়ার পরিমাণও বেড়েছে কিছু। অর্থনীতিতে এমন উন্নয়নের চিত্র কি সত্যি স্থিতিশীলতা আনছে সমাজ জীবনে? রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন হয়তো আনছে, কিন্তু এর উল্টো চিত্র আছে। সবাই এতে তৃপ্ত, মা, বাবা, ছেলে, মেয়ে, ব্যবসায়ী এবং ডে লেবার সবাই। এটা ঠিক যে তাদের কারো আয় বা তাদের কোনো শান্তি বিঘ্নিত হচ্ছে না, কিন্তু আমাদের যে বিবেক আছে সেই বিবেকটা সম্প্রসারিত হচ্ছে না, বিবেকটা প্রকাশ করা যাচ্ছে না, যেহেতু রাজনৈতিক বিরোধী দলের কোনো কার্যক্রম না, সব এক পেশে হয়ে যাচ্ছে, সব ভালো করছে এটা বলা যাবে না, পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশ আওয়ামী লীগের সমাজ জীবনে রাজনৈতিক স্থিতিশীলতা যে প্রভাবে ফেলুক, স্বস্তির 16 সালে রাজনৈতিক দলগুলো নিজেদের ঘর কিছুটা গুছিয়েছে। সম্মেলন করেছে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দল। শীর্ষ পদের বাইরে নেতৃত্বে এসেছে পরিবর্তন, কিন্তু শুধু কাউন্সিল বা নিয়মিত সভা সমিতি বিরোধী দলের দুর্বলতা ঢাকতে পারেনি, যা সরকারকে কর্তৃত্ববাদী করে তুলতে পারে বলে আশঙ্কা কোনো রাষ্ট্রবিজ্ঞানী। গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলতে যে আসলে সংসদ বা নির্বাচন বা এই যে সিটি কর্পোরেশন নির্বাচন, সবগুলোই আস্তে আস্তে জনগণের আস্থার মধ্যে নিয়ে আসতে হবে। সত্যি কথা বলতে হবে, আসলে নির্বাচনগুলিতে প্রশ্নবিদ্ধ, সেখানে সরকার এবং বিরোধী দল দুই দলেরই দায়বদ্ধতা আছে, দুই দলেরই দায়িত্ব আছে, কিন্তু আসলে যে চেয়ারে যে ক্ষমতায় তার দায়িত্বটা বেশি, কারণ সেক্ষেত্রে সরকারেরই প্রথম ভূমিকা পালন করতে হবে এবং সরকার কি বিরোধী দলকে আস্থায় নিয়ে আসতে হবে। কারণ সরকার যদি বিরোধী দলকে আস্থা আনতে না পারে, তাহলে এক ধরনের তাদের মধ্যে আস্থাহীনত থাকবে, যেটা আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অবশ্যই একটা সংকট এবং সেটা দীর্ঘমেয়াদী হবে। তবে বছর শেষে নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে রাষ্ট্রপতির সংলাপ উদ্বেগ বিরোধী দলকে আস্থায় নেওয়ার প্রক্রিয়া হিসেবে দেখছেন অনেকে। সাধারণ চোখে বোঝা যায় এবছর রাজনীতির ময়দানে হানাহানি না থাকায় উন্নয়নের সব সূচকই ছিল ঊর্ধ্বগতি, কিন্তু সংসদে একটি শক্তিশালী বিরোধী দল ছাড়া সরকার সেই উন্নয়নের গতি কতটুকু এগিয়ে নিতে পারবে সে প্রশ্ন যেমন থেকে যায়, আশঙ্কা থাকে নির্বাচনকে সামনে রেখে আবারও রাজনীতির ময়দান উত্তপ্ত হয়ে ওঠা। কিন্তু পরিস্থিতি যাই হোক, সাধারণ জনগণের চাওয়া একটি স্থিতিশীল এবং শান্তির পরিবেশ, যেটি তারা পার করছে এবছর, যেন অব্যাহত থাকে আগামী বছরগুলোতে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।